নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩৯তম দিন। আর আমি পড়ছিলাম সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বা মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস। আমি আজকে পড়েছি চতুর্থ যে ভাগ, বৈজ্ঞানিক বিপ্লব। এই ভাগের দুটি অধ্যায় পড়েছি, অধ্যায় ১৪, অধ্যায় ১৫। তো অধ্যায় ১৪ হচ্ছে অজ্ঞতা আবিষ্কার। এখানে লেখক আর কি যা দেখান, যে আমরা সাধারণত মনে করি যে মানুষ আর কি যত বেশি জ্ঞান অর্জন করেছে তত বেশি আর কি বিজ্ঞান এগিয়েছে, কিন্তু লেখক এখানে অন্য রকমভাবে আর কি শুরু করছেন। তিনি বলছেন যে আধুনিক বিজ্ঞানের জন্ম তখন হয়েছে যখন মানুষ প্রথমবার সত্যিকার অর্থে আর কি স্বীকার করেছিল যে আমরা সব কিছু জানি না। প্রাচীন যে সভ্যতাগুলি ছিল সেই সভ্যতাগুলি কিন্তু বিশ্বাস করতো যে পৃথিবী সম্পর্কে যা কিছু আর কি জানা দরকার সেগুলো কোথাও না কোথাও রয়েছে। যেমন হচ্ছে হয়তো প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে, নয়তো কোনো জ্ঞানী ব্যক্তির কাছে রয়েছে, অথবা মানুষের পক্ষে জানার আর দরকার নেই, এরকম একটা আর কি ব্যাপার ছিল। কিন্তু মানুষ যখন বলতে শুরু করলো যে আমরা জানি না, তাই আমাদের খুঁজে বের করতে হবে, লেখকের মতে এই যে আমরা জানি না তাই আমাদের খুঁজে বের করতে হবে, এই যে মানসিক পরিবর্তন, এই পরিবর্তনই কিন্তু পৃথিবীর ইতিহাসকে পুরো বদলে দিয়েছে। তিনি বারবার আর কি দেখিয়েছেন যে বিজ্ঞানের শক্তি শুধু উত্তর দেওয়ার মধ্যে নেই, বরং প্রশ্ন করার মধ্যে। যেমন আগে মানুষ যদি কোনো আর কি রোগ, বড় কোনো অসুখ বিসুখ আর কি হতো, মানুষ সেটাকে রহস্য হিসেবে ধরে নিত, নইলে আর কি ধরে নিত যে ভাগ্যের বিষয় আর কি, এইভাবে মেনে নিত। কিন্তু বিজ্ঞানীরা প্রথম আর কি প্রশ্ন করতে শুরু করলো যে এটা কেন হচ্ছে, এই শরীরের ভিতরে কি ঘটছে, এটি কেন ছড়াচ্ছে, এটি কিভাবে থামানো যায়। অথবা আকাশের দিকে তাকিয়ে মানুষ আর কি শুধু গল্প বলে থেমে থাকেননি, তারা জানতে চেয়েছে যে এগুলো কীভাবে, এই পৃথিবীর সৃষ্টি কোথা থেকে, পৃথিবীর আসলে কী বলবো, মহাবিশ্ব কত বড়, এই যে প্রশ্নগুলো। তো প্রতিটি বড় আবিষ্কারের শুরুতে কিন্তু ছিল একটি প্রশ্ন। এখানে আরও সুন্দরভাবে লেখক আর কি বুঝিয়েছেন যে বিজ্ঞান কিন্তু কখনো বলে না যে এটা হচ্ছে শেষ সত্য, বরং বিজ্ঞান বলে যে আমরা আজকে যতটুকুনি জেনেছি সেটুকুনি আমাদের আর কি বর্তমান জ্ঞান। আগামীকাল নতুন তথ্য এলে আবার আমাদের নতুন আমাদের ধারণা বদলে দেবে আর কি, বা আমরা নেব। তো এই নমনীয়তাকেই লেখক আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় শক্তি হিসেবে দেখিয়েছেন। এবং লেখক আরেকটি প্রশ্ন করেন যে যদি মানুষ অজানাকে জানতেই চায়, তাহলে এত বড় বড় গবেষণা, অভিযান আর পরীক্ষা নিরীক্ষার টাকা কোথা থেকে এলো। এবং এই এই প্রশ্নের উত্তরই আর কি তিনি আর কি এই পরের যে অধ্যায়, বিজ্ঞান ও সাম্রাজ্যের মেলবন্ধন, এখানে তিনি দিয়েছেন। যাই হোক, এই অধ্যায়ে লেখক আর কি দেখান যে বিজ্ঞান কিন্তু কখনো একা একা এগোয়নি, এর সঙ্গে জড়িয়ে ছিল অনেক কিছু, যেমন হচ্ছে সাম্রাজ্য, বাণিজ্য, রাজনীতি, অর্থনৈতিক স্বার্থ। তো ইতিহাসে আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন দেশ একসময় নতুন নতুন সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল, এটা আমরা জানি। বাইরে থেকে লেখক এখানে বলছে যে আমাদের বাইরে থেকে মনে হতে পারে যে শুধুমাত্র হয়তো নতুন কোনো দেশ আবিষ্কারের সন্ধানে আর কি বেরিয়ে এই যাত্রাগুলো হয়েছিল, কিন্তু তিনি বলছেন যে এর পেছনে কিন্তু ছিল অনেক বড় বড় উদ্দেশ্য। যেমন ছিল সেগুলো ছিল যে নতুন বাজার, তারপরে নতুন সম্পদ, নতুন বাণিজ্য পথ, তারপরে হচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তার। এবং লেখক বলছেন যে এই জায়গায় কিন্তু বিজ্ঞান তাদের সবচেয়ে বড় সহযোগী হয়ে ওঠে। যেমন যে সমুদ্রপথ খুঁজতে কিন্তু দরকার ছিল জ্যোতির্বিজ্ঞান, সঠিক অবস্থার নির্ণয়ের জন্য কিন্তু দরকার ছিল গণিত, মানচিত্র তৈরির জন্য দরকার ছিল কিন্তু ভূগোল, দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য কিন্তু দরকার ছিল নতুন প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞান শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ ছিল না, বাস্তব পৃথিবীতে তার ব্যবহার দ্রুত বেড়েছিল। লেখক দেখেছেন যে যখন কোনো নতুন নতুন অঞ্চলে কোনো নতুন অভিযান আর কি চলতো, বা নতুন অঞ্চলের উদ্দেশ্যে পৌঁছানো হতো, তখন শুধু যে ব্যবসায়ীরা যেত তা কিন্তু নয়, তাদের সাথে কিন্তু থাকতেন অনেক ধরনের মানুষ, যেমন উদ্ভিদবিদ, প্রাণী বিজ্ঞানী, চিকিৎসক, তারপরে মানচিত্রবিদ, এবং আরও অনেক অনেক আর কি গবেষক। তো তারা শুধু নতুন আর কি জায়গা দেখতেন না, সেখানের যে গাছপালা, প্রাণী, তারপরে আবহাওয়া, তারপরে মানুষ, সেখানের ভাষা, সেখানের সংস্কৃতি, সমস্ত কিন্তু তথ্য আর কি সংগ্রহ করা হতো। হ্যাঁ, তো এই অধ্যায়ে যে জিনিসটা আর কি দেখা যায় যে একটা যে অভিযান, সেই অভিযান শুধু অভিযান নয়, সেই অভিযান কত সৃষ্টির দরজা খুলে দিত। এবং আমরা সাধারণত ভাবি যে কোনো এই যে বৈজ্ঞানিক যে সৃষ্টি বা আবিষ্কারগুলো, সেগুলো হয়তো কোনো একজন মানুষের তার যে চিন্তাভাবনা, তার চিন্তাভাবনা বা তার যে কর্ম, সেখান থেকে হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে। জিনিসটা এত সহজও নয়।
এই জিনিসটার পিছনে অনেক ব্যাপার আর কি কাজ করে। যাই হোক, তো এখানে আরেকটি জিনিস আর কি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আর কি, যে বিজ্ঞান মানে কি বলবো, বিজ্ঞান এগিয়ে নিতে যে শুধু মানে কৌতূহল, যে ব্যাপারটা, যে কৌতূহলের বশে এই জিনিসটা হয়েছে বা কৌতূহল শুধুমাত্র যথেষ্ট তা কিন্তু নয়। গবেষণার জন্য যা কিছু লাগে, একটা গবেষণার জন্য অর্থ লাগে, সময় লাগে, যন্ত্রপাতি লাগে, আর সেই বিনিয়োগের বড় অংশ, এগুলোর জন্য যে অর্থ লাগছে বা যা কিছু লাগছে, সেগুলো সাধারণত তখন আসতো আর কি রাজা, তারপরে হচ্ছে সাম্রাজ্য এবং ধনী ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো আসতো। অন্যদিকে তারা এটা করতো তার কারণ তাদের কাজে লাগার, মানে তারা যা কিছু করতে চাইছে সেই উপযোগী জিনিসগুলো এখান থেকে তৈরি মানে সৃষ্টি হবে, তাই তারা এই সাহায্যগুলো করতো। অন্যদিকে বিজ্ঞান যে সৃষ্টিগুলো করছে, নতুন নতুন যে কী বলবো প্রযুক্তি দিয়েছে বা যা কিছু দিয়েছে, সেগুলো আবার সাম্রাজ্য বিস্তারের জন্য, মানে সাম্রাজ্য বিস্তার করতে আরও অনেক বেশি সহজ হচ্ছে। তাহলে কি, তাহলে একটা পক্ষ আর একটা পক্ষকে যে সাহায্য করছে, মানে দুটো পক্ষেরই এখানে আর কি লাভ ছিল। তো তাই আর কি লেখক আর কি এখানে মানে দেখাচ্ছেন যে বিজ্ঞান এবং সাম্রাজ্যকে মানে একে অপরের সহযোগী হিসেবে আর কি লেখক দেখিয়েছেন। তবে এখানে আর একটা জিনিস লেখক কিন্তু মনে করিয়ে দেন যে এই ইতিহাসের সব দিন কিন্তু মানে সুখের কিন্তু ছিল না। অনেক বৈজ্ঞানিক অভিযানের সঙ্গে কিন্তু ঔপনিবেশ মানে স্থাপন, তারপরে সম্পদ লুট, তারপরে দাস প্রথা এবং স্থানীয় জনগণের কি বলবো মানে ক্ষতি, মানে অনেক কিছু জড়িয়ে আছে আর কি, এটাও কিন্তু লেখক মনে করিয়ে দেন। তো যাই হোক, লেখক পুরো বিষয়টিকে আর কি মানে একপাক্ষিকভাবে আর কি দেখেননি, বরং তিনি দেখিয়েছেন যে ইতিহাসের সব বড় মানে পরিবর্তনগুলো আর কি সাধারণত অনেকগুলো শক্তির মিলিত ফল।